প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন কবি সাংবাদিক মাহবুব হাসান। কেমন আছেন? ভালো। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, জাতীয় ঐকমত্য কমিশন, একজন কতবার প্রধানমন্ত্রী, আলোচনায় নতুন প্রস্তাব। স্বাস্থ্যে গবেষণা কাজে আসছে না, আছে অনিয়মের অভিযোগ। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, সুপারিশ পুরোপুরি মানার মধ্য দিয়ে ভোট চায় এনসিপি। চেয়ারম্যান ও মেয়র সরাসরি জনগণের ভোটে নয়। দৈনিক যুগান্তর, স্থিতিশীলতা ও সুশাসনের জন্য নির্বাচন জরুরি, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিশেষ সাক্ষাৎকার। ব্যাংকে বড় তারল্য সংকট, বেকায়দা সরকার, ঘাটতি পূরণে বিদেশি ঋণে নির্ভরতা। দৈনিক সমকাল, ৩১ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি। কালের কণ্ঠ, নির্বাচনী মেরুকরণ স্পষ্ট হচ্ছে, একই ব্যক্তির তৃতীয়বারও প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ চায় বিএনপি। দৈনিক ইত্তেফাক, ১০-১৫ জন নির্দয়ভাবে পেটায় জাহিদকে, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যা। প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাতে এনসিসি গঠন ও রাষ্ট্রের নাম বদলে সায় নেই বিএনপির। বাংলাদেশ প্রতিদিন, ফেব্রুয়ারির মধ্যে ভোটের সম্ভাবনা, মত পার্থক্য যেসব ইস্যুতে। মানব জমিনের শিরোনাম, ২ ইস্যুতে অনড় বিএনপি, তৃতীয় দিনে গড়ালো আলোচনা। খবরের কাগজ, জনপ্রিয়তা ধরে রাখার চ্যালেঞ্জে এনসিপি, সাংবিধানিক নাম পরিবর্তন নয়। আমার দেশ, বিকাশ সাহায় ধ্বংস নিম্ন আদালত, এক ব্যক্তি সর্বোচ্চ ৩ বার প্রধানমন্ত্রী হতে পারবেন। সময়ের আলো, ক্ষমতায় ভারসাম্য আনতে সম্মতি, সুস্বাস্থ্যে ফিরছে অর্থনীতি। দৈনিক দিনকাল, বিএনপি আন্তরিকভাবে সংস্কার প্রক্রিয়া সহযোগিতা করছে। ৫ দাবিতে মহাসমাবেশ ডেকেছে হেফাজত। দেশ রূপান্তর, আসছে নতুন বিনিয়োগ, সিন্ডিকেট ভাঙার আশা, ২ মেয়াদ পর বিরতি দিয়ে প্রধানমন্ত্রী। কালবেলা শিরোনাম, শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসনে ২৬০০ ফ্ল্যাট। দৈনিক জনকণ্ঠ, স্থানীয় সরকারের সব ভোট এক তফসিলে, রিজার্ভ $২৬ বিলিয়ন ছাড়িয়েছে। দৈনিক করতোয়া, ৫ম সংশোধনের আগের সংবিধান চায় বিএনপি। ঐকমত্য কমিশনের প্রতিবেদনের পর নির্বাচনের কাজ করতে বলল এনসিপি। আপনি শিরোনাম শুনলেন, নানামুখী আলোচনা চলছে। একজন কতবার প্রধানমন্ত্রী, আলোচনায় নতুন প্রস্তাব। এনসিপি বলেছে যে সুপারিশ পুরোপুরি মানার মধ্য দিয়ে ভোট চায় তারা। আবার নির্বাচন কমিশনারকে তারা হুঁশিয়ারি দিয়েও বলেছে যে আপনারা আগাম কোনো কথা বলবেন না, এনসিপি বলেছে। ধন্যবাদ। কি দাঁড়াচ্ছে হলো যে বলে না যে ৩ জনের ৩ মত বা ২৫ জনের ২৫ মত। হ্যাঁ, এই যে মত প্রকাশ করার অধিকার বা মত প্রকাশ করতে পারছে সহজেই, এটা একটা পজিটিভ জিনিস। কিন্তু একটি বিষয় মনে রাখতে হবে যে আমাদের পৌঁছতে হবে একটি গন্তব্যে, যে গন্তব্যের জন্য আমরা অপেক্ষা করছি। তার মানে যে আমরা সংস্কার করব, নির্বাচনে যাব, অথবা নির্বাচন করব, সংস্কারে যাব। এটাই হলো মূল লক্ষ্য। কি সংস্কার করব? আমরা সংবিধান থেকে শুরু করে যত রকম বাজে বিষয়গুলো আছে সেগুলোকে সংস্কার করে জনগণ মন যে বিষয় আশয়গুলো আছে, জনগণের জন্য যেটা কল্যাণকর এবং দীর্ঘমেয়াদী মানুষের কল্যাণের জন্য কাজ হবে, এই রকম বিষয় আশয়গুলো আমরা করব। খুবই ভালো কথা। কিন্তু তার জন্যে বিতর্ক দরকার আছে। সেই বিতর্কটা যদি জাতীয় সংসদে হয়, আমি তো মনে করি সেটা জনগণের প্রতিনিধিদের দ্বারা জনগণের কথাটাই উপস্থাপিত হবে এবং সেটাই ভালো হবে না? এই যে যেমন ধরেন যে প্রধানমন্ত্রী কতবার হতে পারবে একজন, আমরা তো ধারণা করেছিলাম যে, এবং এটা বেশ অনেক সবাই ধারণা করেছিল যে 2বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়াটা বেটার, 2বারেই রাখা হবে।
সেটা কিন্তু গ্রহণযোগ্য হয়েছে, মানসিকভাবে আমরা তৈরি হয়েছি। এটা বোধহয় বিএনপিও তো এই কথাই বলেছিল প্রথম দিকে নাকি? হ্যাঁ, কিন্তু আবার কেন বললো যে একবারের একটু বিরতি দিয়ে আবার আর ওই ব্যক্তি আবার প্রধানমন্ত্রী হতে পারে, তার মানে 3 বার হতে পারে। 3 বার হতে পারে না, বিরতি দিয়ে যদি হয় তাহলে তো আরো বহুবারই হতে পারে। 2 নম্বর হল যে যদি এইরকম ফ্লেক্সিবল বিষয় আশা যদি আমরা রাখি, তাহলে ওই যে বলে না যে দলের ভিতরে থেকে একজনকেই বারে বারে নমিনেশন দেওয়া হবে, যে রাষ্ট্রপতি হিসাবে অথবা প্রধানমন্ত্রী হিসেবে, তাই না? উনি হয়তো এমপি হবেন, এমপি হওয়ার পরে ও বাপরে প্রধানমন্ত্রী ছিলেন, তিনি আবার এমপি থাকবেন। এই যে মানসিকতা, এইগুলো হলো ঔপনিবেশিক মানসিকতা, এইগুলো হলো দলীয় বৃত্তির মানসিকতা। এই দলীয় বৃত্তির মানসিকতা ঠিক না। যদি এই যে চেঞ্জেবল বিষয় আশয়গুলো, যদি প্রতিনিয়ত পরিবর্তন এবং পরিবর্ধনের বিষয় আশয়গুলো যদি আমরা কল্পনা করি, গণতন্ত্র যেটাকে ফলো করে বা গণতন্ত্র যেটাকে আমাদের শিখিয়েছে, সেটা হলো যে প্রত্যেকটা বিষয় যাতে অ্যাকাউন্টেবিলিটির ভিতর দিয়ে আসে, জবাবদিহিতার ভিতর দিয়ে আসে। সেই জবাবদিহিতা হলো নির্বাচন, এবং সেই নির্বাচনটা আবার যেন মানে কন্টামিনেটেড, মানে দূষিত না হয়, তাই না? তো আমরা এটা বলি যে 2 বারই যথেষ্ট। একজন রাজনীতিকের পক্ষে প্রধানমন্ত্রী হওয়া 2 বারই যথেষ্ট, এরপরে তার কিছু দেওয়ার থাকবে না। আগে তৃতীয় জন বা সেকেন্ড যিনি আসবেন পরবর্তী পর্যায়ে, তার চিন্তা, তার মেধা, তার প্রজ্ঞা এগুলো বিকশিত হয়েছে, তবে তাকে কাজ করতে দেন। এই যে প্রতিনিয়ত কাজ করতে দেওয়ার যে পথ খোলা রাখা, সেটাই আমি মনে করি যে সবচেয়ে বেশি ভালো। আপনার কি মনে হয়? যেটা হলো ঠিক আছে, সবই আলোচনা তো হতেই পারে, কিন্তু আজকে এই 53-54 বছর পরে রাষ্ট্রের নাম কি বদল হতে পারে? বদল হওয়া উচিত? আমার মনে হয় না রাষ্ট্রের নাম বদল হতে পারে। কেন? কোনো দরকার নেই তো। রাষ্ট্র তো আপনাকে কোনো অন্যায়, মানে বাংলাদেশ নামটি তো কোনো হয়নি, অপরাধ করেনি, তাই না? যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই। কলকাতার লোকেরা ওরা দাবি তুলেছিল যে ওদের বাংলা, মানে কলকাতার নামটা বলছিল যে পশ্চিমবঙ্গ, তো পশ্চিমবঙ্গের নাম বাংলা দেশ বা বাংলা করবে। সেটা বাতিল হয়ে গেছে, কারণ যেটা প্রতিষ্ঠিত হয়ে গেছে সেটাকে আপনি কি করে করবেন? তাহলে তো ধরেন যে দিল্লির নামও চেঞ্জ করে দিতে পারে, যে দিল্লি, ঢাকার নাম চেঞ্জ হয়ে যেতে পারে, ঢাকা এটা থাকবে না, তাই না? এটা চেঞ্জ, এই চেঞ্জ কোনো ভালো জিনিস আনতে পারবে না, কারণ এই চেঞ্জ কোনো মানে ইতিবাচকতার পথে যাবে না। ইতিবাচকতার পথে যাবে সেইটা যেটা আপনার চিন্তার ভিতর দিয়ে আসে, সৃজনশীল বিষয়, একেবারে নতুন, সেই জিনিসটা যাবে। দেশ কোনো কিছু করতে পারে না, বাউন্ডারি কোনো কিছু করতে পারে না। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে 2টি সংস্কার কমিশন, একটি সংস্কার কমিশন নিয়ে অলরেডি জামায়াত এবং হেফাজত নারীদের ব্যাপারে যে সংস্কার কমিশন, তার বিরুদ্ধে তারা অলরেডি বিবৃতিও দিয়েছে। আর আবার নতুন একটি স্থানীয় সরকার সংস্কার কমিশনের রিপোর্টে বলা হচ্ছে যে চেয়ারম্যান ও মেয়র সরাসরি জনগণের ভোটে নয়। এখানে যেটা বলা হচ্ছে যে প্রথমে সদস্য ও কাউন্সিলররা সরাসরি ভোট নির্বাচন করা হবে, সদস্য এবং কাউন্সিলর নির্বাচন করা হবে, সেই কাউন্সিলর এবং সদস্যরাই পরবর্তীতে আপনার চেয়ারম্যান এবং মেয়র নির্বাচন করবে। তাহলে আমার কাছে প্রশ্ন হচ্ছে যে আমরা যে জনগণই ক্ষমতার উৎস, জনগণই ক্ষমতার মালিক, মানে আমরা কি বুঝে শুনে জনগণকে আগ্রহ করছি না? এটা যারা করেছে তাদের একটা নিজস্ব স্বার্থকে কায়েম করার জন্য এটা বলেছে। আপনার কি মনে আছে যে বেসিক ডেমোক্রেসি নামে পাকিস্তানি আমলে কি বলে আইয়ুব খান তৈরি করেছিল, বিডি মেম্বার বলা হতো। এই মেম্বাররা নির্বাচিত হতেন জনগণের ভোটে, এবং এই মেম্বার সাহেবরা প্রেসিডেন্টকে নির্বাচন করতেন। তাহলে হ্যাঁ, ওরা বিডি মেম্বাররা জনগণের ভোটে হয়েছে, কিন্তু জনগণের অংশ যে টাকার বিনিময়ে যে আপনার আইয়ুব খানকে নির্বাচিত করে নাই, এটা কে বলবে? এক। 2 নম্বর, যে জনগণের দ্বারা নির্বাচিত সরাসরি নির্বাচন খুবই ভালো জিনিস আমি মনে করি।
যেমন আমেরিকায় আছে হলো যে ধরেন যারা নির্বাচিত হচ্ছে, হ্যাঁ, তাদের একটি অ্যাকাউন্ট আছে যেটা কি বলে ইলেকট্রাল কলেজ, হ্যাঁ, নামে। ধরেন নিউ ইয়র্কে যে যতটা পদ আছে ওখানে ওই রকম ভোট আছে। এরা রাষ্ট্রপতিকে ভোট দিচ্ছে, তাহলে এটা এক ধরনের বেসিক ডেমোক্রেসির, ওই জনগণের হয়ে একজন লোক ভোট দিচ্ছে। তো ওই জনগণের হয়ে সে ভুল করতে পারে না, একজন লোক ভুল করতে পারে। কিন্তু জনগণ যেখানে, জনগণ প্রত্যেকে ইন্ডিভিজুয়াল, সে চিন্তা করে দেখবে কাকে সে ভোট দেবে, তাই না? এই বিষয়গুলো ভাবতে হবে যে ডাইরেক্ট যদি জনগণ যদি ভোট দিতে পারে তাহলে হয় না। তারা না, এই কমিশন আবার একটা কথা বলেছে যে এইভাবে নির্বাচনগুলো, আগের যে পদ্ধতি নির্বাচন, তাতে অনেক টাকা পয়সা খরচ হয়, কম সময়ে এই নির্বাচনগুলো করা যাবে, টাকা পয়সা কম খরচ হবে, এই ধরনের এটা কোনো যুক্তি হতে পারে না। আমি আপনাকে বলি যে আপনি যখন জাতীয় নির্বাচন হবে, সংসদীয় নির্বাচন হবে, তখন আপনি প্রেসিডেন্সিয়াল নির্বাচন করতে পারেন। আপনি প্রধান বিচারপতির যে নমিনেশন দেবেন তাদেরও ভোট দিতে পারবে। আপনি মনে করেন যে নিরক্ষর জনগণ আপনাকে বুঝবে না যে এটা দিতে ভাবে, বুঝবে। আপনারা প্রশিক্ষণ দেন, আপনাদের লাগবে না তো, কি বলে না। সবচেয়ে বড় কথা যে ঠিক আছে, আমরা জনগণই ক্ষমতার মালিক, সেই কথাটা যেন ভুলে না যাই। তার মানে কি, আপনি জনগণকে যদি ভোট দিতে দেন বা সব অর্থেই সব কাজেই, তাহলে তারাই হবে ক্ষমতার উৎস। অনেক ধন্যবাদ আপনাকে। আমি এখন যে আলোচনাটি আপনার সাথে করতে চাই, আমি দুটি পত্রিকার বিভিন্ন পড়লাম। শেখ হাসিনার মামলার তদন্ত আরো 2 মাস বাড়ল, এটা প্রথম আলোর শিরোনাম। হাসিনার বিরুদ্ধে যে কোনো মুহূর্তে তদন্ত প্রতিবেদন, যুগান্তরের প্রতিবেদন। মানে 3 মাস বাড়ল একটি পত্রিকাতে নিউজ, আবার যুগান্তর বলছে যে কোনো মুহূর্তে তদন্ত প্রতিবেদন। খবর প্রথম আলোর যে নিউজ, সেটাতে আবার দৈনিক খবরের কাগজের নিউজের সাথে আবার মিলে গেল। তাহলে এই আলোচনাটা কি, সত্যতাটা কোনটা? যে কোনো সময় নাকি 3 মাস? যে কোনো সময় হতে পারে যে দিয়ে দিলাম, কারণ তাড়াতাড়ি তাকে মানে আইনের আশ্রয়ে নিতে হবে এটা। কিন্তু আসলে 2 মাস বাড়ানো হয়েছে, এটা তো সত্য নাকি? এখানে তো তাই বলা হচ্ছে। এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার মামলায় তদন্তের সময় আরো 2 মাস বাড়ল। হ্যাঁ, এটা হতে পারে আরো ভিভিড, মানে তদন্তটাকে আরো গভীরতর করার জন্য, মানে সত্যকে খুঁড়ে বের করার জন্য এটা 2 মাস বাড়ানো খুব বেশি দীর্ঘ না। এটা যদি 1 বছর হতো তাহলে হয়তো দীর্ঘ হতে পারত। একটা ডালমে কুচ কালা হ্যায়, এরকম একটা মানে কথা আমরা ভাবতে পারতাম। মানে আমি যেটা বলতে চাইছি, তথ্যটা পত্রপত্রিকার তথ্যগুলো সব একই রকমের হওয়া উচিত না। এই তথ্যগুলো এটা এক ধরনের মানে যুক্তির উপর নির্ভর করে। যে ধরেন প্রথম আলো যেভাবে মানে যুক্তিটা দেখেছে, অথবা কি বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেভাবে এটাকে বাড়িয়েছে, যে কারণে বাড়িয়েছে, একেবারে প্রকৃত অর্থেই সেইভাবে যাতে নিউজটা বেরোয়, সেইভাবে যাতে তদন্ত প্রতিবেদন উপস্থাপন করতে পারে, এই জন্য হয়তো 2 মাস বাড়িয়েছে, আমি সেটাই মনে করি। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটু এনসিপির যে আলোচনাটা চলছিল, যে নির্বাচন কমিশনকে তারা বলেছে যে আপনারা আগ বাড়িয়ে কোনো ধরনের কথা বলবেন না, সময়ের প্রেক্ষিতে কথা বলা খুব জরুরি। এনসিপি একটি রাজনৈতিক দল হিসেবে এটা বলতে পারেন কি না, এক। আবার জনগণের প্রতিনিধি হিসাবে বলতে পারেন, এটাও একটা ঠিক। কিন্তু এটা বুঝতে হবে যে ওইটা সাংবিধানিক একটি প্রতিষ্ঠান, তার নিজস্ব মতামত, নিজস্ব দৃষ্টিভঙ্গি, নিজস্ব পরিকল্পনাকেই তারা এগিয়ে নিয়ে যাবে। জনগণ যা চায়, রাজনৈতিক দলগুলো যা চায় সম্মিলিতভাবে, তাহলে সেটাই হতে পারে, তাই না? আমি মনে করি এটা এনসিপির উচিত না। এরা তরুণ প্রজন্মের লোক, যারা জুলাই আন্দোলনের ভিতর দিয়ে গণবিপ্লবের মাধ্যমে ক্ষমতার শীর্ষ দেশে চলে গেছে, কিন্তু তাদের প্রজ্ঞা এবং রাজনৈতিক যে শিষ্টাচার, সেটা শেখার বাকি আছে। অনেক ধন্যবাদ। একেবারে শেষের দিকে আমরা 31 বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি। সেটাকে নমুনা হিসেবে পাঠিয়েছে, মানে টেস্ট কেস হিসেবে, নাকি
এই যে লক্ষ লক্ষ বাংলাদেশি আমেরিকার নাগরিক, আবার তারা কেউ মানে কি বলে ওখানকার যে নাগরিক হওয়ার প্রাথমিক পর্যায়ে আছে, তাদেরকে নাকি যারা কোনো কাগজপত্র পায়নি, মানে ফেরত আসা ব্যক্তিদের মধ্যে 30 জন পুরুষ, 1 জন নারী, বিশেষ নিরাপত্তায় পাঠানো হয়েছে 3 জনকে, কাউকে হতকারও পড়ানো হয়নি। কত বাংলাদেশিকে ফেরত পাঠানো হবে সে ব্যাখ্যা অবশ্য জানা যায়, সে সংখ্যা জানা যায়নি। কিন্তু কারা তারা? তাদেরকে কাগজপত্রহীন লোক যারা অবৈধভাবে অবস্থান করছে। এখানে যেটা বলা হচ্ছে ইন্ট্রোতে, যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন অভিবাসন নীতি কর্মসূচির অধীনে গতকাল রোববার পর্যন্ত 31 জন বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু মূল তথ্যটা হলো যে বৈধ এবং অবৈধ। বৈধ যারা যারা মানে আপনার ওখানে মানে থাকে দীর্ঘদিন, তাদের পাসপোর্ট আছে, তার নাগরিক হিসেবে আছে, তাদের তো পাঠাতে পারেন না। যদি ওই হুমকি দিয়েছিলেন যে সব মানে কে পাঠানো হবে, অবৈধদের পাঠাতে পারে যদি তারা অবৈধভাবে থাকে। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা সেই শুনলেন। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই আবারও কথা হবে। খুদা হাফেজ।